Hello friends, hope you are doing well. This is Aritro from Aki Educare. Thanks for watching our channel. Today I am going to have a conversation with a person who joined Indian Railway as a sportsman, and let us hear from him what are the different segments in the sports in different government organizations. So friends, let me welcome Mr. Obhijit Das, and he is an employee of Indian Railway. তো অভিজিৎ বাবু, আপনাকে আমাদের চ্যানেলে মানে ওয়েলকাম করছি। এবং আপনি যদি একটু নিজের সম্পর্কে বলেন এবং কনটেক্সটটা সেট করে দেন আমাদের ভিডিও, তাহলে নেক্সটটা দর্শকদের জন্য অনেকটাই সাহায্য হবে আর কি। আমি এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমি যেটা আমার পরিচয় হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ির আগে আমি একজন স্পোর্টসম্যান ছিলাম, এবং পরবর্তী স্পোর্টসম্যান বলতে আমার ডিসিপ্লিন হচ্ছে টেবিল টেনিস। আমি টেবিল টেনিসে বাংলা দলের হয়ে খেলেছি, ন্যাশনাল ইন্ডিয়ান রেলের, আমি রেলে চাকরি করি যেহেতু ইন্ডিয়ান রেলেও খেলেছি বহুবার। এবং পরবর্তীকালে আমি রেলওয়ে টিমে কোচ ছিলাম, বাংলা দলেরও কোচ হয়েছি বহুবার, টেবিল টেনিস কোচ হয়ে ন্যাশনালসে গেছি, এবং ইন্ডিয়ান টিমের কোচ হয়ে আমি গেছি বিদেশে। সেখানে আমি ইন্ডিয়া টিমকে নিয়ে গিয়েছিলাম, আমার কোচিং ইন্ডিয়া টিম খেলেছে, সেটা আমার বড় পরিচয়। দারুণ। তো আমরা দর্শক, আপনারা বুঝতেই পারছেন একজন দারুণ মানুষকে আজকে আমাদের সাথে পেয়েছি। তো ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে আগামী দিনে স্পোর্টস নিয়ে যারা ভাবছেন তারা এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কি করে গভর্নমেন্ট জবসগুলো ইউটিলাইজ করতে পারেন। তো অভিজিৎ বাবু, আপনার কাছে প্রথম যে কোশ্চেনটা আমরা করতে চাই, স্পোর্টসের যে রিক্রুটমেন্ট গুলো হয় গভর্নমেন্ট সেক্টরে, তো সেটার প্রসেসটা কি? অ্যাকচুয়ালি প্রথম থেকে যদি আমি বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যখন স্পোর্টসটা শুরু করেছিলাম, মানে আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসতাম, আমি ভেবেছিলাম আমি বড় ক্রিকেট খেলোয়াড় হবো। কিন্তু পরবর্তীকালে আমি ওয়াইএমসিএ মানে ইয়াং মেন্স খ্রিস্টান অ্যাসোসিয়েশনের বিবেকানন্দ রোডে ব্রাঞ্চ আছে, আজও আছে। ওইখানকার আমি আমার ছোটবেলা আমার মা নিয়ে গিয়ে আমার ভর্তি করে দিয়েছিল। তো ওইখানে আমি ক্রিকেট ফুটবল সবাই যেরকম খেলে, ক্রিকেট ফুটবল খেলছি, টেবিল টেনিসও খেলছি। খেলতে খেলতে কখন যেন টেবিল টেনিসের প্রতি একটা ভালোবাসা হয়ে গেল। তখন আমি এই ক্লাস 6-7-এ পড়ি, তখন ক্রিকেট ফুটবলটা আর আমি খেলতাম না, খেলতাম টেবিল টেনিস। টেবিল টেনিস খেলতে খেলতে পরবর্তীকালে ওইখান থেকেই দেখা গেল যে ওখানে যারা সিনিয়র, তখনকার দিনে তো কোচ ছিল না, যারা সিনিয়র প্লেয়ার ছিল তারা বুঝলো যে আমার মধ্যে কিছু ট্যালেন্ট আছে, তারা আমাকে প্রতি অ্যাটেনশন দিত। অ্যাটেনশন দেওয়ার পরে আমি ভালো খেলতে খেলতে সাব জুনিয়র বেঙ্গল খেললাম, জুনিয়র বেঙ্গল খেললাম, মানে ওয়াইএমসিএতে আমার হাতে খড়ি হওয়ার পরে তারপরে দেখলাম আমার বড় দাদারা কেউ ব্যাংকে কাজ করে, কেউ এলআইসিতে চাকরি করে, কেউ ইনকাম ট্যাক্সে চাকরি করে। তখন আমার বাড়িতে কোনো প্রয়োজনও ছিল না যে আমায় চাকরি করতে হবে। তো যাই হোক, খেলতে খেলতে আমার বিভিন্ন জায়গায় আমার অফার আসতে শুরু করলো, এই বিভিন্ন জায়গায়, মানে রেল থেকে আসলো, তারপরে ক্যালকাটা পোর্ট ট্রাস্ট, ব্যাংক, বিভিন্ন জায়গা থেকে আমাকে ট্রায়াল খেলতে হতো। ট্রায়াল খেলে আমি বিভিন্ন জায়গাতে সিলেক্টেডও হলাম। কিন্তু পরবর্তীকালে আমার বাড়িতে আমার বাবা আমাকে বললেন যে তুমি যেহেতু খেলাটাই চালিয়ে যেতে চাও, তাহলে তুমি রেলেই জয়েন করো, মানে রেলে তোমার খেলার ফেসিলিটিটা বেশি। তা আমি পরবর্তীকালে তখন আমার বয়স 17 বছর 8 মাস, আমি তখন সাউথ ইস্টার্ন রেলেই জয়েন করলাম বাবার কথায়। আমার ইস্টার্ন সাউথ ইস্টার্ন দুটোর মধ্যে আমাকে নিয়ে খুব টানাটানি চলছে, তা আমি সাউথ ইস্টার্নে জয়েন করলাম। সাউথ ইস্টার্নে জয়েন করার পরে সাউথ ইস্টার্ন আমি আর ছাড়িনি, কারণ তারপরে সাউথ ইস্টার্নের হয়ে বহু বছর খেলেছি। কারণ রেলে চাকরি করে রেলের হয়ে খেলতে হবে, তখন আর তুমি বেঙ্গালোরে খেলতে পারবে না। তো এইভাবেই হলো। তো যেটা তোমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে খেলার ক্ষেত্রে রিক্রুটমেন্টটা কি করে হবে। রিক্রুটমেন্টের ব্যাপারটা হচ্ছে তখনকার দিনে যে ছিল, মানে আমি আমার সময়কার কথা বলছি, লং টাইম ব্যাক, তখন কিন্তু এডুকেশনটা কোনো ক্রাইটেরিয়া ছিল না। মানে তুমি ভালো খেলোয়াড়, তোমাকে সেখানে নিচ্ছে, তুমি যাতে তার সে অর্গানাইজেশনের হয়ে তুমি খেলতে পারো, তাদেরকে তুমি সার্ভিস দিতে পারো। এবং তো আমাদের তখন এটাই বলে নেওয়া হতো যে তোমাকে
শুধু ট্রফি এনে দিতে হবে রেলওয়ে টিমকে, আচ্ছা স্টেট লেভেলে, ন্যাশনাল লেভেলে, এবং সেই কাজটা আমরা করে যেতাম। আচ্ছা তো যার জন্য আমাদেরকে তখন নিয়ে যাওয়া হতো। আমি কোনোদিন আমাকে বলা হচ্ছে তুমি তোমার অ্যাপ্লিকেশনটা দাও, তোমাকে তোমাকে এখানে চাকরি করতে হবে। মানে এই মানে তুমি যদি একটা লেভেল অবধি যেতে পারো তখন কিন্তু চাকরির কোনো অভাব নেই। কিন্তু তখন যার জন্য দেখা গেছে অনেক স্পোর্টসম্যান যারা এডুকেশন ব্যাকগ্রাউন্ড সেরকম নেই তারাও কিন্তু বড় খেলোয়াড়। সে এশিয়ান গেমস করেছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ করেছে, এবং বিভিন্ন ডিসিপ্লিনের বলছি, শুধু টেবিল টেনিস নয়, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, বাস্কেটবল, রেলে এখনো এই রিক্রুটমেন্ট গুলো হয়। আচ্ছা। তো খুব সুন্দর বললেন অভিজিৎ বাবু আপনি। তো পরবর্তী কোশ্চেন আমার যেটা থাকবে যে অনেক গভর্নমেন্ট অর্গানাইজেশন তো আছে, তো এখন কোন কোন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো স্পোর্টস কোটাতে সিলেকশন করে? একটা সময় ছিল যে যখন তোমার ব্যাংকে প্রচুর রিক্রুটমেন্ট হয়েছে, ব্যাংকে বলতে কি স্টেট ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, হুম রিজার্ভ ব্যাংক, আদার্স যে সমস্ত ন্যাশনাল ব্যাংক হুম গুলো আছে ওগুলোতে রিক্রুটমেন্ট আছে। কিন্তু এখন ব্যাংকের রিক্রুটমেন্ট গত প্রায় 10 বছর ধরে ব্যাংক স্পোর্টস কোটার রিক্রুটমেন্ট বন্ধ করে দিয়েছে। আচ্ছা এখন অ্যাকচুয়ালি রিক্রুটমেন্ট গুলো মেনলি হচ্ছে রেলে, প্রচুর রিক্রুটমেন্ট এখনো হচ্ছে, কারণ প্রত্যেকটা বছর প্রত্যেকটা জোনাল রেলে 24টা করে কোটা থাকে। আচ্ছা এই 24টা কোটার মধ্যেই এই টেবিল টেনিসের একটা থাকে, একটা পার্সেন্টেজ থাকে, ভলিবল, বাস্কেটবল, ফুটবল, ক্রিকেট এগুলোর এক একটা থাকে। টোটাল 24টা প্রত্যেকটা জোনাল রেলে পায়। আচ্ছা এটা এটা অ্যাপ্রুভড হয় ইন্ডিয়ান রেলওয়ে স্পোর্টস প্রমোশন বোর্ড থেকে। আচ্ছা। তো এই যে 24টা থাকে বলছেন হুম। আপনি সিলেকশন, তো 24টা কি কোনো এরকম মানে ডিভাইড করা থাকে যে ফুটবলের এতজন বা ক্রিকেটের এতজন, এরকম ডিভিশন থাকে কোনো? হ্যাঁ, ডিভিশন থাকে। আচ্ছা যেমন যেহেতু ফুটবলে একটা 11 জনের টিম হয়, সুতরাং তাকে হয়তো দুটো প্লেয়ারকে রিক্রুট করতে হবে। আচ্ছা টেবিল আচ্ছা টেনিসের টিম হয় 4 জনের, 4 জন। সুতরাং একজনেরই হয়ে যাচ্ছে। হুম যদি ইনকেস দেখা যায় যে সেই রেলে দুটো প্লেয়ার দরকার, সেক্ষেত্রে দুটো রিক্রুটমেন্ট হবে। আচ্ছা সেটা ওই জোনাল রেলে ওরা ডিসিশন নিয়ে নেয়। ওকে। হুম। তো নেক্সট আমাদের যে কোশ্চেনটা, যে স্পোর্টস কোটাতে তো ধরুন অ্যাপ্লিকেশন করবে কেউ, তো সেইটার ক্রাইটেরিয়াটা কি, মানে কোন লেভেলে খেলতে হবে বা কিরকম সার্টিফিকেট তাকে প্রডিউস করতে হবে অ্যাজ এ প্রুফ, সেটা যদি একটু বলেন। মিনিমাম ন্যাশনালস তো খেলতেই হবে, কিন্তু এখন আর ন্যাশনালস আগে যেটা ছিল শুধু ন্যাশনালস খেললেই হবে, এখন আর ন্যাশনালস খেললে শুধু হবে না। আচ্ছা ইন্টারন্যাশনাল প্লেয়ারদের জন্য চাকরি অবশ্যই আছে, এবং ভালো ভালো চাকরি আছে। হুম, সেটা রেলে আছে, ইন্ডিয়ান অয়েলে আছে, তারপর হিন্দুস্তান পেট্রোলিয়ামে আছে, আদার্স বিভিন্ন যে সমস্ত গভর্নমেন্ট ভালো ভালো সেক্টর সব জায়গাতে, কোল ইন্ডিয়াতে আছে, এখনো আছে, ওরা রিক্রুটমেন্ট করছে। রেলে তো বেশিরভাগটাই করছে। তো এখন তো আমরা যেরকম ধরুন মানে এই যে এত আইপিএল হচ্ছে, আইএসএল হচ্ছে, হুম। তারপর তো এগুলো কি একটা ক্রাইটেরিয়া ফুলফিল, মানে আমি ধরুন অ্যাজ এ ক্রিকেটার আইপিএল খেললাম কিন্তু হয়তো ইন্ডিয়া দলের হয়ে ক্রিকেট খেলতে পারিনি কখনো, সেক্ষেত্রে কি কোনো এলিজিবিলিটির পসিবিলিটি আছে? না, আইপিএল যে খেলবে ধরে নিতে হবে সে অন্তত মিনিমাম তার স্টেটের হয়ে রিপ্রেজেন্ট করেছে। রিপ্রেজেন্ট করেছে। আইপিএল প্লেয়ার যারা ওরা সিলেকশন করে থাকে তারা একটু স্ট্যান্ডার্ড প্লেয়ার ছাড়া তো সিলেকশন হবে না। হুম সেই জন্য আইপিএল এর প্লেয়াররা ধরে নিতে হবে যে তারা স্টেট রিপ্রেজেন্ট করেছে। আচ্ছা আর স্টেট এখন রিপ্রেজেন্ট করলে হবে না, তাকে অন্তত ন্যাশনালসে 1 to 3rd এর মধ্যে তার পজিশন থাকতে হবে। আচ্ছা হুম। আচ্ছা ওইটা এখন ক্রাইটেরিয়া। আগে দিনে এটা ছিল না। প্লাস আরেকটা যেটা হয়েছে এখন, সেটা হচ্ছে এখন সমস্ত যে অর্গানাইজেশন গুলো নিচ্ছে ওরা ওরা দেখে নিচ্ছে যে যে প্লেয়ারকে আমরা রিক্রুট করছি অন্তত যদি সে মাধ্যমিক পাস হয় তাহলে তাকে গ্রুপ ডি দিচ্ছে, মানে গ্রুপ আচ্ছা ডি চাকরি। আচ্ছা। আর যদি গ্র্যাজুয়েট হয় সেক্ষেত্রে সে গ্রুপ গ্রুপ সি। সি পাচ্ছে। তো দর্শক আপনারা যারা দেখছেন, আমার মনে হয় খুবই ভ্যালুয়েবল ইনফরমেশন অভিজিৎ বাবু শেয়ার করছেন। তো আমাদের নেক্সট কোশ্চেন অভিজিৎ বাবুর কাছে যেটা হচ্ছে, এই রিক্রুটমেন্ট গুলো যেগুলো হয় এগুলো কি রেগুলার বেসিসে হয়? মানে এখন যেহেতু আমরা দেখছি অনেক ভ্যাকেন্সি থাকলেও গভর্নমেন্টের অনেক রিক্রুটমেন্ট এখন কিউতে রয়েছে, হচ্ছে না, তো এই স্পোর্টস এর রিক্রুটমেন্টটা কি রেগুলার বেসিসেই হয়? হ্যাঁ, স্পোর্টস এর রিক্রুটমেন্টটা যেটা এটা ইয়ারলি হয়, প্রতি বছরই একটা কোটা প্রত্যেকটা অর্গানাইজেশনে হয়। এবং আমি যেহেতু রেলে আছি, রেলেরটা আমি আরো ভালোভাবে বলতে পারছি। রেলে তো অবশ্যই হয় প্রতি বছরই। আমি যেটা একটু আগেও বলেছি যে 24টা করে কোটা প্রত্যেকটা জোনাল রেলই পেয়ে থাকে।
সুতরাং সেটা হয়। এবং বিভিন্ন ইভেন্ট আছে, প্রত্যেকটা ইভেন্টকে ইম্পর্টেন্স দেওয়া হয়। অত সেক্ষেত্রে ক্রিকেটার বেশি লাগে বলে ক্রিকেটার বেশি নিতে হলো, ফুটবলার বেশি নিতে হলো, যেহেতু ওদের টিমটা বড় থাকে। আর টেবিল টেনিসে হয়তো একজন না হলো, ভলিবলেরও টিম বড়, তাকেও দুটো নিতে হলো, বাস্কেটবলার নিতে হলো, এই করে টোটাল 24টা ওটাকে ফিল আপ করতে হবে ইয়ে, রেলওয়েজ এর হুম, ক্ষেত্রে। হুম, আদার্স অর্গানাইজেশন গুলো যেগুলো আছে, রেলের মতো এত রিক্রুটমেন্ট এখনো কেউ করে না করেন। স্পোর্টসম্যান। যে আদার্স অর্গানাইজেশন অয়েলে আছে, এফসিআই আছে, তারপরে কোল ইন্ডিয়া আছে, ওদের যেহেতু ওগুলো অর্গানাইজেশন গুলো তো ছোট, সেই ক্ষেত্রে ওদের রিক্রুটমেন্টের কোটাটা অবশ্যই কম। আমাদের যেমন আছে, আমাদের এখানে যেমন আহ, বিভিন্ন ইভেন্ট গুলো আছে যেগুলো সেরকম ভাবে আমাদের ইম্পর্টেন্স ছিল না, যেমন ব্যাডমিন্টনে আজকে সিন্ধু, যার জন্য আজকে ব্যাডমিন্টন পপুলার হয়েছে। হুম, তারপরে তারপরে এতে ওই যে মানে নীরজ চোপড়া, হুম, অভিনব বিন্দ্রা, হুম, এদের নাম তো আমরা আগে জানতাম না, বা বিশ্বনাথন আনন্দ চেজে, এইগুলো তো বিভিন্ন ইভেন্ট গুলো, এগুলো আগে কোনো রকম কোনো গুরুত্ব ছিল না, কিন্তু এরা যেহেতু একটা ইন্টারন্যাশনাল ফিগার হয়ে গেছে, ফলে এই ইভেন্ট গুলোকেও এখন গুরুত্ব দিয়ে বিভিন্ন অর্গানাইজেশন দেখছে। তো এইগুলোতেও রিক্রুটমেন্ট হচ্ছে। আবার ক্রিকেট ফুটবল তো যেমন চলছে সেইভাবেই চলছে। রাইট। হুম। তো আপনাদের মানে এই যে স্পোর্টস এর যে মানে রিক্রুটমেন্টটা হয়, তো আপনি কি সাজেস্ট করবেন মানে মানে কোনো পার্টিকুলার স্পোর্টসে যদি কেউ খেলে সেখানে কোনো অ্যাডভান্টেজ কোনোটা আছে নাকি সবগুলোকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয় এবং ডিপেন্ড করে যে কিরকম সিলেকশন কোন স্পোর্টস থেকে নেওয়া হবে সেটা আপনি কি বলতে চান? না, প্রথমে ব্যাপার যেটা হচ্ছে, প্রথমে আমরা যারা খেলোয়াড়, বা আমরা প্রথমে যারা খেলোয়াড় হিসেবে রিক্রুট হয়েছিলাম, আমরা কিন্তু খেলাটাকে ভালোবেসে এসেছিলাম, তখন এই পড়াশোনাটা সেকেন্ডারি হয়ে গেছিল। পরবর্তীকালে পড়াশোনা, অনেক স্পোর্টসম্যানের এই ড্রব্যাকটা থেকে যায়, এডুকেশনটা ঠিক মতো হয় না, কারণ খেলতে গিয়ে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যেতে হয়, তো বিভিন্ন ক্যাম্প হয়, সেখানে যেতে হয়, তাতে প্রচুর সময় দিতে হয়। একটা ভালো প্লেয়ার তৈরি হতে গেলে তাকে দিনটা 7 থেকে 8 ঘন্টা তাকে প্র্যাকটিস করতে হয়, ফিজিক্যাল ট্রেনিং মিলিয়ে। সুতরাং পড়াশোনায় সে অতটা দিতে পারে না, কিন্তু পড়াশোনাটা করতে হয়। সেই ক্ষেত্রে ওইটা কোনো ব্যাপার না। আহ, ভালো প্লেয়ার হলে তুমি আগামী দিনে চাকরি পাবে। ভালো আচ্ছা, খেলোয়াড়ের জন্য চাকরি পায়নি এরকম আজ পর্যন্ত হয়নি, যে কোনো ইভেন্টে হোক। ভালো খেলোয়াড় সে যে কোনো এতেই হোক, ডিসিপ্লিনে হোক, চাকরি তার আছেই। মানে তুমি যদি ন্যাশনাল লেভেল হও, ন্যাশনাল লেভেল বলতে ন্যাশনাল চ্যাম্পিয়ন হও, ইন্টারন্যাশনাল মেডেল হোল্ডার হও, তোমার চাকরি আছে। চাকরি তোমায় করতে যেতে হবে না, যারা কোম্পানি আসবে তোমাকে চাকরি দিতে। হ্যাঁ, যেটা আমাদের ক্ষেত্রেও একসময় হয়েছিল, আমাকে চাকরির জন্য কোথাও যেতে হয়নি, আমি খেলাটাকে ভালোবেসে খেলেছিলাম। এটাও ঠিক তাই। আচ্ছা, তো অভিজিৎ দা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি হুম। যে এই স্পোর্টস কোটাতে যে রিক্রুটমেন্টটা হয় হুম। সেটাতে কি কোনো এজ লিমিট থাকে অ্যাপ্লাই করার? না, এজ লিমিটটা একটা অবশ্যই আছে। এজ লিমিট একটা 28 বছর অব্দি সাধারণত স্পোর্টসম্যানদের রিক্রুটমেন্ট হয়। বিভিন্ন অর্গানাইজেশনে হয়, আমার অর্গানাইজেশনেও তো তাই হয়। আচ্ছা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে সমস্ত স্পোর্টসম্যান আউটস্ট্যান্ডিং, হুম, যদিও সে সংখ্যাটা কম, 28-এর পরে সাধারণত কোনো স্পোর্টসম্যানকে সেইভাবে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করাটা খুব টাফ ব্যাপার, ডিফিকাল্ট। এবং তার যা হওয়ার আগেই হয়ে যায়। তবু সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অ্যাজ এ স্পেশাল কেস রিক্রুটমেন্ট হয়, 28-এর পরেও হয়। আচ্ছা, হ্যাঁ, তা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স হলে ইন্টারন্যাশনাল লেভেলে, অবশ্যই ন্যাশনাল লেভেল পারফরমেন্সটাকে আউটস্ট্যান্ডিং ধরা যায় না। কারেক্ট। ইন্টারন্যাশনাল লেভেল হয়তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আছে, বা কমনওয়েলথে আছে, বা এশিয়ান গেমসে আছে, সেক্ষেত্রে তাকে অর্গানাইজেশন নেয়। সেক্ষেত্রে এই লিমিটের কোনো ব্যাপারটা থাকে না। আচ্ছা, তো অভিজিৎ, নেক্সট আমার যেটা মনে হয় যে অনেকগুলো তো স্পোর্টস এর ক্ষেত্রে রিক্রুটমেন্ট হয়, ফুটবল, ক্রিকেট, ভলিবল, হুম। বাস্কেটবল, হুম। টেবিল টেনিস, হুম। সুইমিং। তো আহ, এরকম কোনো ব্যাপার আছে কি যে এই ক্যাটাগরি মানে এই রকম স্পোর্টসটা হলে এই সিলেকশন গুলোতে ইজি, প্রসেসটা ইজি মানে যেখানে কম্পিটিশনটা কম? আসলে ব্যাপার কি, কম্পিটিশন কোথাও কম নেই, কম্পিটিশন সব জায়গায় আছে। ভালো খেলোয়াড় হতে গেলে তোমাকে লড়াই করেই সেই জায়গায় পৌঁছতে হবে। এবং সেই ক্ষেত্রে যেটা তুমি আমার প্রশ্নটা করলে, যে ক্রিকেট, ফুটবল বা অন্যান্য, আমি যে যে ইভেন্টগুলো রয়েছে সবাইকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। সবটাই নির্ভর করে যে
প্লেয়ারটাকে রিক্রুট করা হচ্ছে বা যে স্পোর্টসম্যানটাকে রিক্রুট করা হচ্ছে তার পারফরমেন্সের উপর। সেক্ষেত্রে ক্রিকেট, ফুটবল বা আদার দেন যে গেমগুলো আছে সেগুলোতে ওগুলো কোনো সমস্যা নাই, কারণ যে ভালো খেলোয়াড় তাকেই রিক্রুট করা হবে। মানে শর্টকাট বলে কিছু না, নেই। শর্টকাট বলে কিছু নেই, বরঞ্চ আমার যেন মাঝে মাঝে মনে হয় যে আমি যেহেতু একটা জায়গায় খেলেছি বা আমার যেন মনে হয় যে এই 7-8 ঘন্টা ধরে যদি পড়াশোনা করা যেত তাহলে বোধহয় আরো অনেক ভালো। কিন্তু পড়াশোনায় যার ন্যাক নেই, যে যে স্পোর্টসম্যানই হবে তাকে তো আর পড়াশোনা করে লাভ নেই, তাকে ওই একটা লিমিট অব্দি গিয়ে রাখতে হবে। আপনি মানে বরঞ্চ আমার স্পোর্টসম্যান হওয়াটা অনেক বেশি কঠিন। আমার নেক্সট প্রশ্নটা অনেকটা আপনি শেষ যে কথাটা বললেন ওটা রিলেটেডই। তো আহ, আপনি আগেও আমাদের বললেন যেটা যে যে স্পোর্টসম্যান হিসেবেও জয়েন করছে তার এডুকেশন কোয়ালিফিকেশন যেরকম তার বেসিসে তাকে পোস্টটা দেওয়া হয়, গ্রুপ সি হবে কি গ্রুপ ডি হবে বা হুম, অন্য কোনো হায়ার হুম, পোস্ট হবে। হুম। তো আমার আমরা এখন যেটা দেখি আমাদের সোসাইটিতে মানে বাবা মারা আগেও ছিল, আগে হয়তো একটু কম ছিল, এখন যেটা বড্ড বেশি যে পড়াশোনাটা আগে, পড়াশোনাটা প্রাইমারি। এবার কারোর যদি সেরকম ন্যাক থাকে, সেই স্কিলটা থাকে, সেই এবিলিটি থাকে, তাহলে সেই বাচ্চাদের বাবা মাকে আপনি কি মেসেজ দিতে চান? পড়াশোনার ব্যাপারটা এখন যে পড়াশোনা আর আগের পড়াশোনার মধ্যে তো অনেক তফাৎ হয়ে গেছে। নিশ্চয়ই। আমরা যে পড়াশোনাটা করতাম সেই পড়াশোনাটা করার পরেও আমরা খেলাধুলা করার সময় পেয়েছি, কিন্তু এখন বাচ্চাদের এমন ভাবে জড়িয়ে দেওয়া হয়েছে সে যে পড়াশোনার বাইরে তার আর কোনো কাজই সে কিছু করতে পারছে না। স্কুল থেকে ফিরে এলো, ফিরে এসে আবার কোনো দুমুঠো খেয়ে আবার সে পড়তে বসে গেল, এবং এখন তো অবস্থা দাঁড়িয়েছে গার্জেনকেও ইনভলভ হয়ে যাচ্ছে হচ্ছে বাবা মাকে। আমাদের সময় তো সেটা ছিল না তখন। হ্যাঁ, এটা ঠিকই। এখন যারা খেলাধুলা করে বাবা মাও তাদেরকে এনকারেজ করে যে খেলাধুলাটা করুক, কিন্তু আমাদের সময় তো স্পোর্টসটা ছিল একটা ক্রাইম। মানে আমি খেলাধুলা করছি, আমার বাবা কবে বুঝতে পারলেন, আমাকে তো পালিয়ে পালিয়ে গিয়ে প্র্যাকটিস করতে যেতে হতো। বাবা বুঝতে পারলেন যেদিনকে দেখলেন যে খবর কাগজে আমার নাম বেরোচ্ছে, ছবি বেরোচ্ছে, বাবা বুঝলেন যে ছেলে একটা কিছু করেছে, তারপর একটা রিল্যাক্সেশন বাড়িতে এলো। কিন্তু তার আগে পর্যন্ত তো তখনকার দিনে তো কেউ এগুলোকে করতো না। আর এখন যারা কারুর ছেলে বা মেয়ে, যেটা তুমি বললে, যদি দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার স্পোর্টসটা সে খুব ভালো করে পারছে, সেক্ষেত্রে তাকে সময় দিতে হবে। এখন পড়াশোনাটা করবে না খেলবে, যে কোনো একটাকে বেছে নিতে হবে, দুটো করতে পারবে না। আর আমাদের এই, মানে আমি বলছি আমাদের মধ্যবিত্ত যারা রয়েছি, আমাদের সোসাইটিতে এখন যে একজন শুধু খেলবে, সে পড়াশোনাটা একদমই করবে না, তাকে নেগলেক্ট করবে, সেটা এখন নির্ভর করছে গার্জিয়ান সেটাকে কিভাবে নেবে। হয়তো দেখা যাচ্ছে এরকম হয়েছে যে অনেক ট্যালেন্টেড ছেলে বা মেয়ে, সে ভালো, দেখা যাচ্ছে সে খুব ভালো টেবিল টেনিসটা খেলে, তার বাবা বুঝতে পারছে, তার মা বুঝতে পারছে, সে একটা ভালো রেজাল্ট দিচ্ছে স্টেট লেভেলে, ন্যাশনাল লেভেলে, কিন্তু তাকে কন্টিনিউ করতে পারলো না। এই জন্যই যে পড়াশোনা। পড়াশোনাটা রয়েছে মাঝখানে। আমার পড়াশোনাটাকে করাতে হবে, একটা জায়গায় তাকে থেমে যেতে হচ্ছে। কেন 7-8 ঘন্টা সময় দেওয়ার পরে আবার তারপরে সে তো শারীরিক মানসিক সব দিক দিয়ে তারপরে ভালো খেলোয়াড় হলে তো তার বাড়িতেও সে থাকতে পারবে না। আজকে রাইট। দেশের ওখানে ক্যাম্প, ওখানে ক্যাম্প, আজকে দিল্লি, কাল পাতিয়ালা, পরশু অমুক জায়গায়, এইসব সারাদিন ঘুরে বেড়াতে হবে। কেন, এটা তো একটা সাধনা, এটা তো আর সহজে পাওয়া যাবে না, অনেক লড়াই করেই পেতে হয়। রাইট। তো অভিজিৎ দা, হুম। আপনি যেরকম খুব সুন্দরভাবে বললেন যে আহ, এখনকার ছেলে মেয়েদের ওই স্কুল টাইম থেকে এসে পড়ে আবার বসে পড়া, হোমওয়ার্ক এই সেই, তো ওরা স্কুল ছাড়া মানে পড়াশোনার বাদ দিয়ে অন্য কিছু করার অতটা স্কোপ পাচ্ছে না, টাইম পাচ্ছে না। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যেটা এখনকার যে সিবিএসসি স্কুল বা আইসিএসসি আইএসসি স্কুলগুলো, সেগুলোতে কারিকুলামে অনেক রকম সোর্স থাকে, যেগুলো আগে হয়তো আমাদের স্টেট বোর্ডে সেরকম ফেসিলিটিস বা ওরকম ছিল না, এগুলো আর থাকে। তো আপনি যেহেতু অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে ইন্ডিয়ান রেলওয়েতে কাজ করেন এবং আপনি রিক্রুটমেন্টের সাথেও যুক্ত, রিক্রুটমেন্ট প্রসেসের সাথে, তো এখন যারা স্পোর্টস কোটাতে আসছে তারা মানে কোন এক্সাক্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছে? না, দেখো, এই সিবিএসই বা আইসিএসসি এদের যে বিভিন্ন রকমের স্পোর্টস অ্যাক্টিভিটি যেগুলো চালু করেছে সেগুলো দিয়ে স্কুল লেভেলেই ঠিক আছে, ওই লিমিটের আচ্ছা। মধ্যেই থাকবে। কিন্তু হয়তো তার জন্য 0.5 ঘন্টা বা 1 ঘন্টা সে খেললো, বা স্কুলের একটা ক্লাসে সে
আহ, একটা কোনো যে ইভেন্টটা তাকে দিল সেই ইভেন্টটা সে হলো, কিন্তু সে তো একটা স্পোর্টসম্যান হওয়ার জন্যে যে বহু ঘন্টা সময় ব্যয় করা সেটা তো সে করতে পারছে না। সুতরাং ওই সিবিএসই বা আইসিএসই বোর্ডের স্কুলগুলোতে যেগুলো ওরা মানে যে যে স্পোর্টস অ্যাক্টিভিটি যেটা হচ্ছে সেই লেভেল থেকে কিন্তু এখনো অবধি মানে আমার যারা যে কোনো বড় স্কুল থেকে এসে বড় প্লেয়ার হয়েছে এরকম কিন্তু এখন অবধি আমি সেরকম কিছু দেখতে পাইনি। আচ্ছা। এবং তুমি যে পরের যে প্রশ্নটা করলে সেটা হচ্ছে যে কারা আসছে, আসছে বলতে সাধারণত দেখা যাচ্ছে যে যারা একটু যাদের ফ্যামিলি ফাইন্যান্সিয়ালি একটু উইক, সে সমস্ত বাবা মা দেখছে যে আমি ছেলেটাকে বা মেয়েটাকে ঠিক মতো পড়াশোনা করাতে পারছি না, আমি আমার টেবিল টেনিস দিয়েই বলবো যে সে হয়তো পাড়ার ক্লাবে ভর্তি করে দিয়েছে বাচ্চাটাকে, এবং কোচ দেখছে যে আমার এই ছেলেটা বা এই মেয়েটা খুব ভালো ট্যালেন্ট, তো একে আমি ঘষে মেজে বড় প্লেয়ার করতে পারবো, এবং বাবা মা তো ছেড়েই দিয়েছে, এবার কোচ যা করবে তাই হবে। এবার সে দেখা গেল দিনে বহু প্র্যাকটিস করে এবং তার সে আগামী দিনে বড় প্লেয়ার হয়েছে, এরকম বহু নজির আছে। আমি নামও তোমাকে বলতে পারি, এরকম আছে আমাদের টেবিল টেনিসে, এরকম অনেকে আছে যারা পরবর্তীকালে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে। একসময় অরূপ বসাক, মান্টু ঘোষ, এরা কিন্তু খুব নিচে থেকে উঠে এসছে এবং আজকে তারা অর্জুন অ্যাওয়ার্ডি। অরূপ বসাক, মান্টু ঘোষ আমি বললাম, দেবব্রত সানা, এরা এরা একসময় ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিল এবং এখনো এরকম অনেকেই আছে। ওদের এখনো পারফর্ম করা অনেক কিছু বাকি আছে, আরো অনেক কিছু দেখা যাবে, কিন্তু বেশিরভাগটাই দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়ালি উইক। হ্যাঁ, কারণ পড়াশোনাটা ঠিক মতো করাতে পারছে না, যার জন্য খেলার উপরই তাদেরকে ডিপেন্ড করতে হচ্ছে এবং আগামী দিনে এখান থেকে কেরিয়ার তৈরি হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করলেন অভিজিৎ দা। তো আমরা মোটামুটি আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্ট একটা কোশ্চেন করব। আহ, আপনি যদি একটু স্ট্যাটিস্টিক্স দেখেন, লাস্ট 3-4 বারের যে এশিয়ান গেমস বা অলিম্পিক্স, সেখানে কিন্তু আমরা দেখছি ইন্ডিয়ার মেডেলের সংখ্যা বাড়ছে। মানে আমার মনে হয় যে দেশের যারা ইউথ, তারা স্পোর্টসটাকে নিতে চাইছে। তো এক্ষেত্রে ওদের ওই স্পোর্টস মানে ওই টুর্নামেন্ট বা এই সমস্ত জিনিসগুলো ছাড়া আহ, যে গভর্নমেন্ট জব ছাড়া সেরকম কোনো আর জায়গা নেই, রাইট? তো এইখানে আমাদের তো এখন অনেক বড় বড় কর্পোরেট হাউস আছে, বা ইভেন আপনি যেরকম বললেন ব্যাংকে আগে ছিল, এখন ওরা অনেকটাই বন্ধ করে দিয়েছে। তো আপনার কাছে যদি অথরিটি থাকে, বা আপনি এই অনুষ্ঠানটা যদি কোনো কর্পোরেটের লোকজন দেখে, তো আপনি কি মেসেজ দিতে চান যে কর্পোরেট যারা আছে তাদেরও কি একটু ভাবনা চিন্তা করা উচিত, যাতে মোটিভেট করা যায়? না, অবশ্যই কর্পোরেট যারা কোম্পানিগুলো রয়েছে এরা যদি খেলোয়াড় রিক্রুটমেন্ট করে সেক্ষেত্রে তো অবশ্যই ভালো হবে, খেলোয়াড়েরও ভালো হবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে গভর্নমেন্ট সেক্টর গুলো, যে কোনো অর্গানাইজেশন গুলো আমরা কাজ করি, যতদিনে একটা স্পোর্টসম্যান অ্যাক্টিভ থাকে ততদিন তাকে একটা সময় দেওয়া হয়। অফিসে এলো, সই করলো, সকালবেলা সে প্র্যাকটিস করে এলো, অফিসে সই করলো, সে আবার বেরিয়ে চলে গেল, আবার বিকালবেলা সে প্র্যাকটিস করলো। যতদিন সে অ্যাক্টিভ থাকছে ততদিন তাকে এই ফেসিলিটিটা দেওয়া দেওয়া হয়। হচ্ছে। কিন্তু কর্পোরেট সেক্টরে একজন জয়েন করার পরেই তাকে কি এই ফেসিলিটিতে, আমার তো মনে হয় না দেওয়া সম্ভব, কারণ কর্পোরেট সেক্টরে তো অনেক কাজ থাকে। গভর্নমেন্ট সেক্টরে যেমন আজও গভর্নমেন্ট সেক্টরে যেহেতু একটা রিক্রুটমেন্টের প্রসেস চলছে, সুতরাং এটাকে ওরা করে, কিন্তু কর্পোরেট সেক্টরে আমার মনে হয় যে করতে পারলে অবশ্যই ভালো, কিন্তু কর্পোরেট সেক্টরে ওরা ওদের কাজটা করতে হবে এবং সেই স্পোর্টসম্যানটা যদি দিনে সকাল বিকাল প্র্যাকটিস করে সে অফিসের কাজটা কখন করবে? তো এটা একটা বড় সমস্যা, কিন্তু হয়তো আগামী দিন হয়তো চালু হলেও হতে পারে, কিন্তু আমরা এই মুহূর্তে কিছু হচ্ছে না। আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে এরকম একটা মেসেজ দেওয়া। আমরা তো মোটামুটি ধরুন লিঙ্কডইন বা অন্যান্য যে সমস্ত সাইট গুলো আছে, যেগুলো কর্পোরেট সোশ্যাল মিডিয়া বলা যায়, সেইখানে একবার চেষ্টা করব এই এই পয়েন্টটা তুলে ধরার। যদি আরো মোটিভেট করা যায়, আরো আমরা ইন্ডিয়াকে স্পোর্টস এর দিক থেকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। হুম। অভিজিৎ দাস, মানে সত্যি অনবদ্য একটা আলোচনা হলো। আমার মনে হয় যারা দেখছে তারাও অনেকটা উপকৃত হবেন এই আলোচনা থেকে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় স্পেন্ড করার জন্য। আশা করি সবারই খুব ভালো লাগলো অনুষ্ঠানটা। থ্যাংক ইউ সো মাচ। সো ফ্রেন্ডস, আশা করি আমাদের এই কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। তো এইরকম বিভিন্ন বিষয়ে আপনারা যদি চান আমরা এরকম
কন্টেন্ট তুলে আনি এবং একটা ডিসকাশন সেশন আমাদের হয়, প্লিজ আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দ্যাটস ইট ফর টুডে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। Please do not forget to subscribe the channel and press the bell icon. There are a lot of other exciting topics also waiting in the queue. Please share, like and comment on our videos. Thank you. Goodbye.